আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন। এদিকে সেনা প্রধানের এরকম বক্তব্যই যেন ডক্টর ইউনূস হিমশিম খেয়ে যাচ্ছে, হাসিনার দেশে ফেরার একটা আগমন জানাচ্ছে। তবে ডক্টর ইউনূস এবার নিজেই হয়তো বা দেশ ছেড়ে পালাতে পারেন এবং নিজেই ধরা খেয়ে যাচ্ছেন শেখ হাসিনা দেশে আসবেন। সেনাপ্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর জন্য পজিটিভ, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের গেল অন্তত 48 ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশে দেখছি, এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরো একটু প্রশ্নবিদ্ধ করে তুলবে। তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই। আমাদের দেশে দেখা গেল যে অনেক লোক শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রেগে যাইয়া এবার কঠিন হুঁশিয়ারি সতর্কবার্তা দিয়েছেন। কিন্তু কাকে এই হুঁশিয়ারি সতর্কবার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তা কিন্তু খুব কম লোকজনই জানেন। আজকের ভিডিওতে প্রমাণ সহকারে দেখানো হবে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত কাকে হুঁশিয়ারি সতর্কবার্তা দিয়েছেন। শুধু তাই না, এই বিষয়ে পর্যালোচনা করে আমরা আরও বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে থাকতেছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। শুধু তাই না, সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করব না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত কাকে হুঁশিয়ারি সতর্কবার্তা দিয়েছেন। আসসালামু আলাইকুম। এনাফ ইজ এনাফ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঠিক এমনটাই মন্তব্য করেছেন, বলতে গেলে সতর্ক করে দিয়েছেন, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবং একই সঙ্গে তার যে পুরনো বক্তব্য গত সেপ্টেম্বরে তিনি যেমন বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, অর্থাৎ ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে, সেই কথাই তিনি মনে করিয়ে দিয়েছেন। মঙ্গলবার শহীদ বিডিআর সদস্যদের উপলক্ষে একটি আয়োজিত অনুষ্ঠানে রাওয়া ক্লাবে তিনি এমন সব মন্তব্য করেছেন। এবং আমার মনে হয় সেনা প্রধানের মতন পদে থেকে কোনো ব্যক্তির জন্য বা ব্যক্তির পক্ষে এর চেয়ে খোলামেলা কথা বলা সম্ভব নয়। তিনি কিছুটা প্রকাশ্যে বলেছেন, কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি সেখানে বলছেন যে আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি। 18 মাসের কথা বলেছিলাম, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। অর্থাৎ আমাদের মনে থাকার কথা যে গত সেপ্টেম্বরে, অর্থাৎ 2024 সেপ্টেম্বরের 23 তারিখে যুক্তরাষ্ট্রে তিনি যখন সফরে ছিলেন, তখন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়ে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। অর্থাৎ সেপ্টেম্বর থেকে আমরা যদি ধরি যে 2026 মার্চ পর্যন্ত তিনি সর্বোচ্চ সময়ের কথা উল্লেখ করেছিলেন। এবং সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি স্পেসিফিক্যালি আবার বললেন যে ডিসেম্বরের মধ্যেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতি প্রত্যাশা করছে। তিনি বলছেন যে আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন, দেশকে ইউনাইটেড রাখার চেষ্টা করছেন। তিনি তো শিক্ষিত, খুবই ডিপ্লোম্যাটিক, সেনাপ্রধানের দায়িত্বে থাকার পরও তার মন্তব্যগুলো এরকমই হওয়ার কথা হচ্ছে আর কি। এর বাইরে আর কি বলবেন তিনি? ডক্টর ইউনূস আসলে কি চাইছিলেন? ছাত্র উপদেষ্টা বা ছাত্র সমন্বয়করা যা বলছিলেন তিনি তো তোতা পাখির মতন সেগুলোই বলে যাচ্ছিলেন। এবং তিনি বলছিলেন যে কদিন আগে যেটি বললেন, কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে
পরের বছরের জুন, কিন্তু তার এই কথায় কেউ আস্থা রাখতে পারছিলেন না। এবং তার যে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, তিনি বরাবরই বলে আসছিলেন যে জুনের মধ্যে নির্বাচন। মানে প্রধান উপদেষ্টার কথার বাইরে গিয়ে আরো এক ধাপ তিনি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করছিলেন। এবং আপনারা অনেকেই বলছেন যে প্রধান উপদেষ্টা, যেটি বললাম যে জুনের মধ্যে খুব বেশি হলে, আবার কেউ কেউ বলছিলাম যে তিনি তো 2026-এর প্রথমার্ধ বলেছেন। প্রথমার্ধ বলতে তো মার্চই ধরে নিই আমরা, যে কোয়ার্টারলি হিসাব করি, কিন্তু ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করলেন প্রেস সচিব জুনের মধ্যে। এবং এই ধরনের সেনাবাহিনীর এই ধরনের মানসিকতা বুঝতে পেরেই কি একদিন আগে অর্থাৎ গত সোমবার প্রেস সচিব বললেন যে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে, তার কারণ পরে গিয়ে প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয়। আগে থেকে সম্ভবত আজ করতে পেরেছেন, আমরা জানি না। তো আরও যদি উদাহরণ হিসেবে টেনে আনা যায়, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের যে হুঁশিয়ারি, অন্যান্য ছাত্র উপদেষ্টা তেমনটাই বলছিলেন, এবং একই সঙ্গে ছাত্র সমন্বয়করা সেই দাবি করে আসছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন, এবং তার জন্য তারা নানান ধরনের প্ল্যানিং করে আসছে। সেই জায়গা থেকে সরকারের মধ্য থেকেও এক ধরনের নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছিল যে হ্যাঁ, জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন সরকার ভাবছে। কোনো উপদেষ্টা বলছিলেন এখন কি করবেন ছাত্র সমন্বয়করা কিংবা সরকারের অন্যান্য উপদেষ্টারা? এর চেয়ে ক্লিয়ার মেসেজ আর কি হতে পারে? সেনাপ্রধান যেটি বললেন, এবং তিনি সতর্ক করে দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি, যা কিছু ঘটছে, যে মব ক্রিয়েট একের পর এক বিভিন্ন জায়গায়, যে অস্থিরতা, এবং ঠিক সময়ে তিনি এই মন্তব্যটা করলেন যখন সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে। গত রোববার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি প্রকাশ্যে বললেন যে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। কথায় কথায় তারা গৃহযুদ্ধের কথা বলছে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনিও গৃহযুদ্ধের কথা বলেছিলেন। এবং এর মধ্য দিয়ে মাঝে যা কিছু ঘটেছে, বুলডোজার বাহিনীর আমরা উৎপাত দেখলাম, যে ভয়ঙ্কর উত্থান দেখলাম, ঐতিহাসিক ভবন বঙ্গবন্ধুর সেটা গুড়িয়ে দেওয়া সহ সারা দেশের যেভাবে অরাজকতা চালালো, এবং এখনও যা ঘটছে, সেই জায়গায় এসে আমি গত দুদিন ধরে বলে আসছি নির্বাচন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার থাকতে পারবে কিনা সন্দেহ। এবং সেনাপ্রধান ক্ষুব্ধ, হতাশ। আমি স্পষ্টভাবে এই কথা গত দুদিন ধরে বলে আসছি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই সঙ্গে হতাশ এবং ক্ষুব্ধ। তারা তো আর সেভাবে প্রকাশ করবেন না বিষয়গুলো, যা বলার অনেকখানি পরিষ্কার, অনেকখানি ইঙ্গিতের মধ্য দিয়ে তিনি বলে ফেলেছেন। এবং যে মুহূর্তে ছাত্র সমন্বয়কদের যে কিংস পার্টি অনেকে অভিহিত করছেন, সেটি শুক্রবার আত্মপ্রকাশ করবে এবং মহা আয়োজনে ঢাক ঢোল পিটিয়ে আসছে। আসলে ভালো কথা, এটি নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না, আমরা সবাই ওয়েলকাম জানাতে চাই। কিন্তু যে বিতর্কের মধ্যে দিয়ে দলটি জন্ম হচ্ছে এবং যে অরাজকতা সৃষ্টি হয়েছে, তার মধ্য দিয়ে সেনাপ্রধানের ঠিক এই সময় এই বক্তব্যগুলো খুবই প্রয়োজন ছিল। তিনি একই সঙ্গে বলছেন যে আমি আরও একটি জিনিস পরিষ্কার করে বলতে চাই, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। এটা তো সত্য কথা। ইতিহাসে এই পর্যন্ত দুইজন সেনাপ্রধানের জন্য ক্ষমতা গ্রহণটা খুব সহজ ছিল, খুবই সাবলীল ছিল। ক্ষমতা নিলে কারো কিছু তেমন বলা থাকতো না। একজন হচ্ছেন সাবেক সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন খান, 90-তে যখন সাবেক সামরিক শাসক
এরশাদের পতন ঘনিয়ে আসছে, তখন তাকে আহ্বান জানানো হয়েছিল যে আপনি ক্ষমতা নিন। তিনি প্রত্যাখ্যান করেছিলেন। আর একজন হচ্ছেন আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 5 আগস্টে যে অবস্থা ঘটেছিল, তার মধ্য দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান যদি টেক ওভার করতেন, যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসতেন, কারো কিছু বলার ছিল? কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ ছিল? কেউ তো বলতো না যে কেন আপনি এটি করলেন। যদিও এটি মানে একটা সামরিক শাসন, নিকৃষ্টতম গণতন্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কিন্তু তখন সে যে অবস্থা দাঁড়িয়েছিল, তার জন্য তো মোক্ষম সুযোগ ছিল, তিনি নেননি। এবং বর্তমান পর্যায়ে এসে যে অবস্থা সারা দেশে, তখনও মানুষ সেনাপ্রধানের দিকে তাকিয়ে আছেন। এবং অনেকেই তার সমালোচনা করেন, অনেকেই তার প্রশংসা করেন। সমালোচনা কারা করেন? হয়তো যে দলটির পতন ঘটেছে সরকার হিসেবে, তারা অবিশ্বাসের জায়গা থেকে কথাগুলো বলছেন। কিন্তু আরও কোনো বিশেষ পরিকল্পনা সেনাপ্রধানের আছে কিনা, সুষ্ঠু কোনো পরিকল্পনা দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, সেটা সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেনাপ্রধান এ সময় আরও বলেন, আমরা ভেবেছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজটা সম্পন্ন করতে হবে। সুতরাং দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং যতদিন না পর্যন্ত আমরা একটি নির্বাচিত সরকার পেয়ে যাই, আমাদের এই কাজটি ধৈর্যের সঙ্গে করে যেতে হবে। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যত কম বল প্রয়োগ করা যায় ততই ভালো। সেনাপ্রধানের বক্তব্যে এটি স্পষ্ট যে বল প্রয়োগ করতে তিনি নিষেধ করেছেন, কিন্তু ঘটনা হচ্ছে সেনাবাহিনী বল প্রয়োগ করুন আর না করুন, সেনাবাহিনী মাঠে আছে। এই মুহূর্তে সেনাবাহিনী প্রায় 7 মাস যাবৎ মাঠে আছে। এর মধ্যে 5 মাসের অধিক সময় পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী তৃতীয় ধাপে, এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের 3য় ধাপে ক্ষমতায় আছে বা মাঠে আছে। কিন্তু লাভ কি হচ্ছে? দেশের আইন শৃঙ্খলা কি ভালো হয়েছে? দেশের মানুষ কি শান্তিতে ঘুমোতে পারছে? দিনের বেলায় যে কোনো জায়গায় নানা রকম অঘটন ঘটছে, আর রাত তো ভয়ানক। ঢাকার রাতে কারো প্রয়োজন না হলে সন্ধ্যার পরে মানুষ বের হয় না, ভয়ঙ্কর অবস্থা। একটি রাস্তার মধ্যে, জনবহুল রাস্তার মধ্যেও ছিনতাইকারীর আক্রমণ ঘটছে। লাভ কি হচ্ছে? বল প্রয়োগ করুন আর না করুন, কোনো লাভ হচ্ছে? লাভ হচ্ছে না। এখন আসুন যে যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচিত সরকার না পাই, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে। সেনাপ্রধানের এই বক্তব্যে এই আলামতটি পাওয়া গেছে। নির্বাচন আসলে কবে হবে? 7 মাসে মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচনের কোনো রোড ম্যাপ ঘোষণা করতে পারেনি। নির্বাচন কবে হবে এটি জাতির কাছে একটা তামাশা বা ধোঁয়াশায় পরিণত করেছে। কখনো বলছে 25 ডিসেম্বরের মধ্যে, আবার গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যিনি সকল কাজের কাজী এমন একজন প্রেস সচিব, 53 বছরের ইতিহাসে যেমন প্রেস সচিব আমরা কখনো দেখিনি, তেমন একজন প্রেস সচিব, তিনি গতকালকে আবার বলেছেন ডিসেম্বর অথবা সর্বোচ্চ 26 মার্চের মধ্যে। আসলে নির্বাচনটি কবে হবে? নির্বাচন নিয়ে জাতির সঙ্গে রীতিমতো একটি তামাশা করা হচ্ছে।
একটি অনির্বাচিত সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার দায়িত্ব নির্বাচন করা, যার দায়িত্ব দেশ শাসন করা নয়। দেশ শাসন করবে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া, দেশ শাসন করা। আপনারা কি? আপনারা কোথা থেকে এসছেন? আমি বারবার বলি যে আপনারা কারা? এই জাতির জন্য আপনাদের কোন জায়গায় কি অবদান আছে? আপনারা এসছেন, দেশ শাসন করছেন এবং ফাঁকা ফিল্ডে গোল দিচ্ছেন আমি যদি বলি, এবং নির্বাচন নিয়ে ধোঁয়াশা। আদৌ নির্বাচন কি 2-1 বছরের মধ্যে হবে কিনা? যদি না হয় তাহলে কি সেনাবাহিনী থাকবে মাঠে? সেনাবাহিনী যে থাকবে তেমনটাই তো বলছেন সেনাপ্রধান। সেনাবাহিনী উঠে যাবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু উঠে যাক কিংবা থাকুক কোনো লাভ নেই। সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন হচ্ছে না। আমি বলতেই পারি বাংলাদেশের নাগরিক হিসেবে, আমার মুখ বন্ধ করলে বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবার মতো দায়িত্ব পালন করুন। শুধুমাত্র মুখে মুখে দায়িত্ব নয়। আজকে দিনের বেলা চুরি ডাকাতি রাহাজানি, রাত তো সেটা বলার অপেক্ষা রাখে না। ভয়ঙ্কর পরিস্থিতি সারা বাংলাদেশে। হয় দায়িত্ব পালন করুন, না হলে ক্যান্টনমেন্টে ফিরে যান। ছেড়ে দিন জনগণের হাতেই। দেশ কোথায় যায় আমরা দেখতে চাই। চূড়ান্ত পর্যায়ে কোথায় যায়? চূড়ান্ত পর্যায়ে তো নেমেই গেছে। মানুষের জানমালের কোনো রকম নিরাপত্তা নেই। বল প্রয়োগ করতে নিষেধ করেছেন আপনার বাহিনীকে, ভালো কথা। আমরাও চাই না যে বল প্রয়োগ করা হোক অন্যায়ভাবে কারো উপরে, কিন্তু বল প্রয়োগ করবেন না, আবার মাঠে থাকবেন, কিন্তু জনগণ কোনো সুফল পাবে না, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান, তা তো হতে পারে না। এখন যেটি হচ্ছে যে সেনাবাহিনী স্থায়ীভাবে মাঠে থাকছে, সেটি 1 বছর 2 বছর, নির্বাচন যতদিনে হয়, যতদিনে মর্জি হয়। আমি একটা কথা বারবার বলি যে উচ্চচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ শব্দগুলো আমি বারবার উচ্চারণ করি। দেশি বিদেশি চাপ ছাড়া মোহাম্মদ ইউনূসের সরকার পেয়ে বসেছে, এবং পেয়ে বসে যতদিন পারা যায় ততদিন ছড়ি ঘোরাবে, এটি নিশ্চিত থাকুন। বিএনপি বলুন, এ বলুন, সে বলুন, এ রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল। বিএনপির গতকালকেও একজন নেতা বলেছেন যে রোজার মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ না ঘোষণা করা হয়, ঈদের পরে আন্দোলন করবেন। বিএনপি ঈদের পরের আন্দোলন থেকে আর বের হতে পারছে না। ঈদ কি? আমি গতকালকের একটি বক্তব্যে তারেক রহমানের ফিরে আসা, দেশে আসবার আহ্বান জানিয়েছিলাম, তাতে বলেছিলাম দেশের ক্রান্তিকালে ঈদ থাকতে পারে না। ঈদ রোজা সব চলবে, ঈদ করবেন, রোজা করবেন, কিন্তু দেশের ক্রান্তিকালে আপনি একটি রাজনৈতিক দল হিসেবে আপনার দায়িত্ব পালন করবার আছে। আপনার ইউনূস সরকারকে চাপ দেওয়ার প্রয়োজন আছে। বিএনপি যদি ভাবেন, বিএনপি প্রধান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি ভাবেন আপনাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী বানিয়ে ইউকে থেকে নিয়ে এসে বসিয়ে দেবে, সেটি কোনোদিনও হবে না। আপনার মাকে রাষ্ট্রপতি বানিয়ে বসিয়ে দেবে, সেটি কোনোদিনও হবে না। আমি এই জন্যই বললাম যে আপনাদের নেতাদের কণ্ঠ থেকে এটিও বেরিয়ে এসছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি করবেন আপনারা। স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন দুঃস্বপ্ন হবে। এই যে সামনে রাজনৈতিক দল আসছে সমন্বয়কদের, জামাত তো রেডি আছেই, তো সেই জায়গা থেকে কোনো লাভ হবে না। আমি যেটি দিয়ে আলাপটি শুরু করেছিলাম যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বল প্রয়োগ করতে বারণ করেছেন, সেই সাথে মাঠে থাকবেন। আমি বারবারই বলি যে মাঠে থেকে লাভটা কি আপনার? ক্যান্টনমেন্টে ফিরে যান। এইভাবে যে মাঠে আছেন, এইভাবে মাঠে থেকে সেনাবাহিনীর উল্টো দুর্নাম হচ্ছে। এই যে 32 নম্বরে সেনাবাহিনী উপস্থিত হলেন,
উপস্থিত হয়ে প্রতিরোধ করলেন না। ওখানে 400-500 জঙ্গি নিয়ে এসে হামলা চালানো হয়েছে। আপনি সেনাবাহিনী, আপনি কিচ্ছু করলেন না। এতে করে সেনাবাহিনীর উপর কালিমা লেপন হচ্ছে। আমাদের জাতির, আমাদের দেশের আশা ভরসার জায়গা, সর্বশেষ জায়গাটা হচ্ছে সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী দেশে কলঙ্কিত হচ্ছে এবং বহির্বিশ্বে কলঙ্কিত হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে এমন, সুরক্ষা দিতে পারে না দেশটাকে, নিজ দেশকেই সুরক্ষা দিতে পারে না, সেখানে বহিঃশত্রু থেকে কিভাবে সুরক্ষা দেবে? বহিঃশত্রু এতে করে উস্কে যায় যে বাংলাদেশে একটা দুর্বল সেনাবাহিনী আছে। এইভাবে সেনাবাহিনীর দুর্বলতা দয়া করে প্রকাশ করবেন না। কাজী যেটি বলছিলাম যে বল প্রয়োগ নিষেধ এবং সেনাবাহিনী দীর্ঘদিন যে বিএনপির ভুলের কারণে বাংলাদেশ এক নতুন পরিস্থিতির মুখে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা সতর্ক বার্তা দিয়েছেন। আরো সহজে যদি বলি, হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন। কাকে ধমক দিয়েছেন, কাকে হুমকি দিয়েছেন আসছি। এই হুমকির পরিস্থিতির জন্য কে দায়ী এবং এর আলটিমেট ফলাফল কি, আমি সেদিকে আসবো ডিটেলস। এক কথা যদি বলি, জেনারেল ওয়াকারুজ্জামান হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন এবং ওয়াকারুজ্জামানের হুমকি আমলে নিলে বলতে হয় বাংলাদেশ এখন সেনা অভ্যুত্থানের মুখে। সহজে যদি বলি, ওয়াকারুজ্জামান বক্তব্যের সার কথা যে এই রাজনৈতিক হানাহানি, অস্থিরতা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এগুলো যদি ঠিক না হয় তাহলে সেনাবাহিনী পাওয়ার নিয়ে নেবে। আমি এর ব্যাখ্যা এভাবেই করতে চাই। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা, যে আমাদের জুলাই বিপ্লবে তারা অসামান্য অবদান রেখেছে, যদিও প্রথম দিকে বিতর্কিত ভূমিকা রেখেছিল কিন্তু শেষ দিকে ওয়াইজ ডিসিশন নিয়েছে। তারা জনগণের কাতারে ছিল এবং আমি এখনো বিশ্বাস করি জনগণের কাতারে সেনাবাহিনী থাকবে। তবে এটাও ঠিক, ওয়াকারুজ্জামানের বক্তব্য আমি বিশ্লেষণ করব তার আগে বলিনি, দেশে প্রয়োজন হলে জরুরি অবস্থার পক্ষে আমি, সরাসরি সেনা শাসনের পক্ষে নই, জরুরি অবস্থার পক্ষে। কারণ দেশে চাঁদাবাজি চলবে, মানুষ মারা যাবে, হানাহানি চলবে, এভাবে চলতে পারে না। জরুরি অবস্থা শোকেজে সাজিয়ে রাখার জন্য নয়। আর জরুরি অবস্থা জারি করা মানে সেনাবাহিনীকে অ্যাবসলিউট পাওয়ার দিয়ে দেয়া, মাঠ নিয়ন্ত্রণের। আমি এটার পক্ষে। সেনাবাহিনী মাঠ নিয়ন্ত্রণের পাওয়ার টেক ওভার করুক, বা টেক ওভার না, সরকার অ্যাসাইন করুক, ঠিক আছে, এটার পক্ষে। কিন্তু মনে রাখতে হবে সেনাবাহিনী সরকারের অধীনে কাজ করছে। সেনাবাহিনীর অধীনে সরকার নয়, সরকার সেনাবাহিনীর অধীনে। আসুন দেখি যে কি সতর্ক বার্তা দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা খুবই আপত্তিকর। এই জায়গাটা আমরা সন্দেহ করতে চাই এবং এই জায়গাটা আমরা পাল্টা সেনাপ্রধানকে সতর্ক করতে চাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা তো বিএনপি চেয়েছে। আপনি বিএনপি সুরে কেন কথা বলেন? নির্বাচন কখন এটা সরকার বলবে। আর ওয়াকারুজ্জামান তিনি সরকারের অধীনে চাকরি করেন, তিনি আকবারই এটা বলতে পারেন না, এটা তার অনধিকার চর্চা। ঠিক আছে, আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, তাহলে বিএনপিতে জয়েন করেন অথবা সরকারের উপদেষ্টা হন, কিন্তু আপনি সেনা প্রধান হিসেবে নির্বাচনের তারিখ নিয়ে কথা বলতে পারেন না। এবং এটা মনে হয় প্রি প্ল্যান, সেনাবাহিনীর একটা অবস্থান আছে পূর্ব পরিকল্পিত। অনেক আগেও কিন্তু বলেছিল যে 18 মাসের মধ্যে নির্বাচন, সে 18 মাস হিসেব করলে কিন্তু ডিসেম্বরই হয়। এইটা আপত্তিকর। এখন বিএনপি তাকে ম্যানেজ করেছে না ভারত ম্যানেজ করেছে, এটা প্রশ্ন। তিনি জনগণের বা এই সরকারের প্রতিনিধিত্ব এখানে করতে পারছেন না। কারণ সরকার কিন্তু এইভাবে বলে নির্বাচন কখন হবে, সাপ টু সরকার, এটা তিনি কেন বলবেন? আবার একদিন আগে বলেছেন যে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বা দায়িত্ব পালন করবে। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত মানে এটাও আপনাকে কে বলতে বলেছে? এটা মানে হয় বিএনপি সেনাপ্রধানকে ম্যানেজ করেছে
অথবা ভারত ম্যানেজ করেছে। কারণ দ্রুত নির্বাচন এটা হচ্ছে 3টা জায়গার প্রজেক্ট, জনগণের প্রজেক্ট না। দ্রুত নির্বাচন চায় ভারত, দ্রুত নির্বাচন চায় আওয়ামী লীগ, দ্রুত নির্বাচন চায় বিএনপি। অতএব সেনাপ্রধান এখানে সরকার কিংবা জনগণের প্রতিনিধিত্ব করেননি এই বক্তব্যের মধ্য দিয়ে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে নিঃসন্দেহে তিনি ভারত, আওয়ামী লীগ কিংবা বিএনপি এই 3 গ্রুপের যে কোনো একটা গ্রুপের মধ্যে ম্যানেজড হয়েছে। এই সেনাপ্রধানই তো ছাত্রদের বিরুদ্ধে মাঠে নেমেছিল, সেনাবাহিনী মাঠে নেমেছিল না, পরে আপনার জনগণের কাতারে ছিলেন। অতএব এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা সন্দেহের চোখে দেখতে চাই। এটা যে হঠাৎ করে বলে ফেলেছেন তা না, এটা আগেও সে 18 মাস, আবার এই ডিসেম্বর মিলে যাচ্ছে। এখন এমন সময় 18 মাসের কথা বলেছেন, তখন কিন্তু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেনি। এই জন্য তাহলে আমাদের সন্দেহটা আরেকটু কনক্রিট হয় যে বিএনপি না, এটা কি তাহলে ভারত থেকে কোনো সিগন্যালের ভিত্তিতে বলছেন কিনা? কারণ ভারত অনেক আগে থেকে দ্রুত নির্বাচন চায়। সজীব ওয়াজেদ যে বলেছিল যে মোদীকে নাকি বলেছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে বাংলাদেশে। এরপরে আসেন সতর্কবার্তাটা, হানাহানি না করে দিন শেষে জাতি ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছড়াছড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। এটা একটা কঠিন সতর্কবার্তা এবং এক ধরনের হুঁশিয়ারি। এই যে সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না সতর্ক করিনি, মানে এইটা কেন বলছে? এর অর্থ হচ্ছে, এটা আমার ব্যাখ্যা, যে তিনি বলবেন মানে এর বোঝাতে চাচ্ছেন যে আপনারা হানাহানি কাদা ছড়াছড়ি করতে করতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এভাবে বেশি দিন খারাপ থাকে, তাহলে তো সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করতে বাধ্য হবে। আর সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিলে তখন বলতে পারবেন না যে আপনারা ক্ষমতা নিয়েছেন কেন, আগে তো বলেননি। তবে হ্যাঁ, আমি মনে করি যে আমি সেনাবাহিনী পাওয়ার নিবে এটা কখনোই এক্সপেক্ট করি না, তবে জরুরি অবস্থা জারি হোক প্রয়োজনে, এটা চাই। এজন্যে এই সতর্কবার্তাটা আমল করা উচিত আমাদের, বিশেষ করে বিএনপি এবং জামাতের, এক্সক্লুসিভলি বিএনপির। কারণ এখন হানাহানি কাদা ছড়াছড়ি করছে বিএনপির কারণে দেশে অস্থিতিশীলতা, চাঁদাবাজি, লুটপাট সবকিছু বিএনপির কারণে। অন্য কোনো গোষ্ঠী এখন মারামারি বা এই চাঁদাবাজি বা সামাজিক বিশৃঙ্খলা জড়ায়নি। অন্য কারো কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেনি, সব কিছুর নেপথ্যে বিএনপি। অতএব দেশে যদি সেনা শাসন বা সেনা অভ্যুত্থান আসে, তার জন্য দায়ী থাকবে বিএনপি। মূলত এই জরুরি অবস্থা বা সেনা অভ্যুত্থান বা সেনা শাসন দুইটার একটার হুমকি এখানে আছে ওয়াকারুজ্জামানের বক্তব্যে, যে সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আর বসে থাকতে পারে না, আমরা দায়িত্ব নিয়ে নিলাম, আর এরকম ঘোষণা দিতে পারে যদি। এই জন্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, দেখেন বিএনপি অলরেডি কিছুটা ভয় পেয়েছে, কারণ সেনা শাসন আসলে দিন শেষে মূল ক্ষতিটা হবে বিএনপির, আর খুশি হবে আওয়ামী লীগ। জামাতের তেমন কিছু হবে না। কেন? হ্যাঁ, এখন আবার 111 টাইপের সরকার আসলে জামাতের ক্ষতি। এখানে এর আগে আপনি দেখেছেন নিঃসন্দেহে দর্শক, যে মির্জা ফখরুল গতকালকে ঐক্যের ডাক দিয়েছেন ফেসবুকে পোস্ট দিয়ে। রুহুল কবির রিজভী ছাত্রদল শিবিরের বিরোধ মেটাতে চেয়েছেন, যেটা কাম্য নয়। তারেক রহমান বলেছেন অযাচিত তর্ক বিতর্ক করা যাবে না। এর মানে সেনাপ্রধান এরকম কোন ইঙ্গিত হয়তো বা তাদেরকেও আগে দিয়ে দিয়েছেন যে ভালো হয়ে যান, নইলে কিন্তু খবর আছে। এই জন্য সব দায় বিএনপি ভালো হয়ে গেলেই সমস্যার সমাধান। বিএনপি ভালো হলে দেশে সেনা শাসনের কোনো প্রয়োজন হবে না বা জরুরি অবস্থার প্রয়োজন হবে না। তো আমরা বিশ্বাস করতে চাই জনাব ওয়াকারুজ্জামান দেশের স্বার্থেই কাজ করবেন। দেশে যদি স্থিতিশীলতা না আসে, সর্বোচ্চই জরুরি অবস্থার কথা বলবেন, পরামর্শ দিবেন, এর চাইতে বেশি কিছু না। অথবা সেনাবাহিনী আরো পাওয়ার চাইবেন মাঠ কন্ট্রোলের, নট সেনা শাসন। সেনা শাসন এটা শাসন করা, এটা আপনাদের কাজ নয়, এটা অবৈধ। আর এটাও ঠিক, এটাও মনে রাখতে হবে ওয়াকারুজ্জামানকে বাস্তবতা, যদি সেই পথে হাঁটেন তাহলে এটা ভুল হবে। কারণ বাংলাদেশে এখন 80-র দশকে নাই যে সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হবে। বাংলাদেশের মানুষ এখন যে সচেতন,
যে এক্সাম্পল সৃষ্টি হয়েছে, তাতে সেনাপ্রধান ক্ষমতা নিলে টিকতে পারবেন না, জনগণ পিটিয়ে ভারত পাঠিয়ে দিবে। অথবা এই ভুল আশা করি করবেন না, তবে প্রয়োজনে জরুরি অবস্থার কথা ভাববেন। এই পরামর্শ আমরা দিতে পারি, এটা আমাদের টেক। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এভাবে না বলাটাও আপত্তিকর। এটা হয়তোবা খেয়াল করেনি, অন্যান্য সময় বলেছেন। ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন। এই প্রত্যাশা তার এই দায়িত্বশীল জায়গা থেকে কাম্য নয়, এটা সন্দেহজনক। এই পয়েন্টটা আমরা তুলে ধরলাম। জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি কথা বলেন। দেখেন, বিএনপি জামাতকে সামনে বসিয়ে তারপরে এই নসিহত করেছেন, এর মানে সতর্কতা করেছেন বিএনপি জামাতকে, বিশেষ করে বিএনপিকে আমি মনে করি, কারণ জামাত তো আর অন্যায় করছে না। এদিকে সেনাপ্রধান বলেন, আজকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। এমন মানে তিনি বলছেন সেনা অভ্যুত্থান, অন্য কোনো আকাঙ্ক্ষা নাই মানে সেনা অভ্যুত্থান করবেন না, জনগণ যাতে ভালো থাকে। এই জন্য বলবো, আপনি যদি দেশে বিএনপি যদি ভালো না হয়, তাহলে জরুরি অবস্থা জারি করতে বলবেন, তারপরে আপনি দায়িত্ব পালন করবেন সরকারের অধীনে, ডক্টর ইউনূস সরকারের অধীনে। তিনি বলেন, আজকে পুলিশ সদস্যরা কাজ করছে না, নানান কারণে অনেকেই জেলে। র্যাব, বিজিবি পেনিকড। দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, আনসার বাহিনী আছে। 30,000 সেনা সদস্য নিয়ে আমরা কিভাবে করব? নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। 18 মাসের কথা বলেছিলাম, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এটা সন্দেহজনক। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি না করে, হ্যাঁ এক থাকতে হবে, এর আহ্বান সাড়া দেওয়া উচিত। দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি আমরা কাদা ছড়াছড়ি করেন ও দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে, আর সার্বভৌমত্ব বিপন্ন হলে সেনাবাহিনী বাধ্য হয়ে পাওয়ার নিতে, এটাই বুঝিয়েছে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন। প্রধান উপদেষ্টা, এটা আরো সুন্দরভাবে বলা উচিত ছিল, এটা নিয়েও মানুষ সন্দেহ করছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে জানি না, আমাদের সাহায্য করেন। হ্যাঁ, আমরা সাহায্যের পক্ষে, ওই যে বললাম না, তবে পাওয়ার টেক ওভার করার চিন্তা করেন না। এখন এই বিদ্বেষ কারা করে, এটা বলতে পিনাকি ভট্টাচার্যের দিকে ইঙ্গিত করেছেন, আমি জানি। একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছে, অপরাধীর সুযোগ নিচ্ছে বলে জানান তারা। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। বর্তমান সেনাপ্রধান কিন্তু নিয়ে বর্তমান চলছে বাংলাদেশের নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। বিশেষ করে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে ধর্ষণ, খুন, আহাজানি কিন্তু দিন দিন বেড়েই চলছে বাংলাদেশের। ধন্যবাদ।